দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল প্রকাশ্য সমাবেশে মাঠ ছাড়তে নারাজ সরকার। সিপিআইএমের রাজ্য সম্মেলন। সিপিআইএমের রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে উমাকান্ত একাডেমির মাঠও ছাড়বে না রাজ্য সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী তেমনটাই স্পষ্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ওই দিন স্কুল খোলা থাকবে, তাই স্কুল বন্ধ রেখে তাদের সম্মেলনের অনুমতি দেওয়া সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ মাঠ নিয়ে মুখ্যমন্ত্রী যা জানিয়েছেন, অর্ধেক জুড়ে থাকবে সরকারি অনুষ্ঠান, বাকি অংশে ইচ্ছে করলে সিপিআইএম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ করতে পারবে, তেমনটা নাকি তাদের প্রস্তাব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর কিন্তু এই নিয়ে জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কেননা এ রাজ্যে সরকারি স্কুল বন্ধ রেখে রাজনৈতিক অনুষ্ঠান হওয়ার নজির এর আগেও বহু রয়েছে। এমনকি 2018 সালে রাজ্যে পালা পরিবর্তন এর পরেও এই সংস্কৃতি বন্ধ হতে দেখা যায়নি। তাই হঠাৎ করে রাজ্য সরকারের এই ভূমিকাকে নিয়ে প্রশ্ন হয়েছে, শুরু হয়েছে জোর আলোচনা। দীর্ঘদিন ক্ষমতার অলিন্দি থাকার পর এ রাজ্যে সিপিআইএম এখন কাগজে কলমে বলতে গেলে ক্ষয়িষ্ণু শক্তি। সাংগঠনিক শক্তির যাই থাকুক না কেন, বিধানসভায় মাত্র 10 জন বিধায়ক রয়েছেন, অথচ তাদের ইঞ্চি পরিমাণ জমি ছাড়তেও নারাজ শাসক দল। এর আগেও একাধিকবার বিভিন্ন ভাষণে শাসক দলের বহু হেভিওয়েট মন্ত্রী এমনটা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত অনুযায়ী সংখ্যা তত্ত্বের বিচারে, অর্থাৎ বিধায়ক সংখ্যায় রাজ্যের ক্ষমতায় শাসক দলের নিরাপদ অবস্থান থাকলেও বিপরীত চোরাস্রোত নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছে শাসক দল। ভেতরে যে শাসক দলের প্রতি ক্ষোভ তৈরি হচ্ছে এবং একই সঙ্গে সিপিআইএমের জনসমর্থন বাড়ছে, কিংবা সিপিআইএম তাদের হারানো জমি ফিরে পেতে চলেছে, তার আঁচ লেগেছে শাসক শিবিরে। আর তাই ঝুঁকি নিতে নারাজ শাসক দল। শাসক দলের অভ্যন্তর সূত্রের খবর অনুযায়ী 2023 সালের বিধানসভা নির্বাচনে দলের পূর্বতন সভাপতি অমিত শাহের কৌশলে তীব্রামতাকে ম্যানেজ করা না গেলে নির্বাচনে ভরাডুবি অবিসম্ভাবী ছিল। দলের বর্তমান রাজ্য নেতৃত্ব বিলক্ষণ সেই কথা জানেন। পাহাড়ের তীব্রামতার মাথা বর্তমানে যে অবস্থায় রয়েছে এবং গণমুক্তি পরিষদ যে ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, সেই খবরও দলের প্রদেশ নেতৃত্বের কাছে রয়েছে। সিপিআইএমের রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে সেই ছবি ধরা পড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে। আর তেমনটা হলে জনসাধারণের মনেও এর একটা ব্যাপক প্রভাব পড়তে পারে। অনেকটা সে কারণেই ঘুরপতি প্রকাশ্য সমাবেশের জনঢেউ কমানোর কৌশল বের করতে হয়েছে শাসক দলকে। আর ওই কৌশলের শহরের একেবারে প্রাণকেন্দ্রে সমাবেশের স্থানগুলি যেন সিপিআইএম না পেতে পারে, পরিকল্পনা মাফিক তার আগাম ব্যবস্থা করে রাখা হয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রীর কথায় নাকি সেই সুরই প্রতিধ্বনিত হয়েছে। কংগ্রেস, বিজেপি সংবিধান পাল্টানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপির রাজনৈতিক অভিভাবক আরএসএসের জন্মলগ্ন থেকেই ভারতের স্বাধীনতা আন্দোলনকে বিরোধিতা করে এসেছে। শুধু তাই নয়, তারা ইংরেজদের স্থাবকতাও করে এসেছে। একটা সময়ে তারা দেশের জাতীয় পতাকাকে মান্যতা দেয়নি, এমনকি দেশের যে সংবিধান তাকেও মান্যতা দেয়নি। এই বিজেপি এখন আম্বেদকর ইস্যুতে প্রতিনিয়ত মিথ্যা অপপ্রচার করে চলেছে। বিজেপি এখন নিজেদের পাপ মোচন করার জন্য নানাভাবে বলার চেষ্টা করছে আম্বেদকরকে কংগ্রেস মর্যাদা দেয়নি। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আম্বেদকরকে নিয়ে বিজেপি নেতাদের বক্তব্যের জবাব এইভাবে দিয়েছেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের নির্দেশে রাজ্যে ধারাবাহিকভাবে সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রেখেছে প্রদেশ কংগ্রেস। বিভিন্ন সংগঠনগুলির উদ্যোগে চলছে আগরতলার বাইরে রাজ্যভিত্তিক কনভেনশন। বিশালগড়ে সম্পন্ন হয়েছে মহিলা কংগ্রেসের কনভেনশন কর্মসূচি। এই অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় কংগ্রেস জয় বাপু জয় ভীম জয় সংবিধান স্লোগানকে সামনে রেখে গোটা দেশ জুড়ে আন্দোলন কর্মসূচি চালু করেছে।
এর উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা। বিশেষ করে আজকের দিনে দেশের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ পবিত্র সংবিধানকে পাল্টিয়ে দেওয়ার ভয়ঙ্কর প্রচেষ্টা চালাচ্ছে শাসক দল বিজেপি। এর বিরুদ্ধে জনমত তৈরি করে শাসক দলের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার সংকল্প নেওয়ার প্রশ্নে এই কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস। তারই অঙ্গ হিসাবে আগামী ২৬ জানুয়ারি দেশের মহান প্রজাতন্ত্র দিবসে জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ সংগঠন তপশিলি জাতি কংগ্রেসের উদ্যোগে জয় বাপু জয় ভীম জয় সংবিধানকে সামনে রেখে রাজ্যভিত্তিক কনভেনশন সংগঠিত হবে। সেদিন কুমারঘাটে অনুষ্ঠিত হবে এই কনভেনশন। শুক্রবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কংগ্রেসের রাজ্য সভাপতি নিরঞ্জন দাস ও সংগঠনের সদর জেলা সভাপতি জয়ধর সরকারকে পাশে রেখে এই কথা জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। নারী নিরাপত্তা প্রশ্নের মুখে শ্রম দপ্তরে বিক্ষোভ সেক্টর। কেন্দ্র রাজ্য সরকার সম্প্রতি মালিক পক্ষের স্বার্থে একতরফাভাবে দোকানপাটে মহিলা কর্মীদের কাছে নাইট শিফট চালু করার আইন তৈরি করেছে। এতে করে স্বাভাবিকভাবে রাজ্যের নারীদের নিরাপত্তা ও সুরক্ষা আবারও প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এমনিতেই রাজ্যের মহিলারা সুরক্ষিত নয়, প্রতিনিয়তই তারা নানাভাবে আক্রান্ত, এমনটাই অভিযোগ এনে দোকান ও সংস্থা আইন সংশোধিত প্রত্যাহার এবং মহিলা শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে এবার রাস্তায় নামল বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ। দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার সংগঠন রাজ্য সরকারের শ্রম দপ্তরের সামনে গিয়েছে বিক্ষোভ। আর এই বিক্ষোভ প্রদর্শন থেকেই সংগঠনের এক প্রতিনিধি দল শ্রম দপ্তরের আধিকারিকদের সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ তুলে দিয়েছেন। এদিন সিআইটিইউ রাজ্য কার্যালয় থেকে সংগঠনের কর্মীদের মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে শ্রমভবনের সামনে গিয়ে মিলিত হয়েছে। এই কর্মসূচি নেতৃত্ব দিয়েছেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে ও সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। মহিলা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট এই গণডেপুটেশন প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে বলেছেন, গোটা দেশে একটা অরাজক অবস্থা কায়েম হয়েছে। বিশেষ করে গরিব শ্রমজীবী যারা কাজের বিনিময়ে জীবিকা নির্বাহ করে থাকেন তাদের বিরুদ্ধে কেন্দ্রের সরকার যুদ্ধ ঘোষণা করেছে। একই পথে হাঁটছে বিজেপি শাসিত রাজ্যগুলি। আইটি সেক্টরের মালিকদের দাবি মেনে নিয়ে মহিলা শ্রমিকদের রাতের বেলা কাজ করার আইন প্রণয়ন করা হয়েছে, যা আগে কখনো ছিল না। কিন্তু মহিলাদের রাত্রিবেলায় কাজ করাতে হলে তাদের নিরাপত্তা, থাকার ব্যবস্থা, সন্তানদের থাকার ব্যবস্থা, বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ম্যানেজমেন্টের। তারা এই দায়িত্ব নিতে অস্বীকার করায় এখন আইন প্রণয়ন করা হয়েছে। এই আইন কিছুতেই মেনে নেওয়া যায় না। রাজ্য সরকারও কেন্দ্রীয় আইনের সাথে সাযুজ্য রেখে বিধানসভায় একটা বিল পেশ করেছেন। শুধু তাই নয়, বিলটি পাস করে নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে মালিক পক্ষের দাবি অনুযায়ী রাতের বেলাতেও মহিলাদের কাজ করতে হবে। এমনিতেই মহিলাদের নিরাপত্তা এখন বিঘ্নিত। শিশুরা পর্যন্ত ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছেন না, ধর্ষণ করে খুন করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে নতুন এই আইন চালু হলে মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। ত্রিপুরা দর্পণ সম্পাদকীয়, প্রয়োজন ঐক্যবদ্ধ লড়াই। অষ্টম বেতন কমিশনের সুফল কি এই রাজ্যের সরকারি কর্মচারীরা পাবে? এই প্রশ্নটা আজ রাজ্যের সর্বস্তরের সরকারি কর্মচারী এবং পেনশনারদের মধ্যে জোর আলোচনা চলছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত বিধায়করা অর্থাৎ সরকার পক্ষ বিরোধী পক্ষ মিলে ঐক্যবদ্ধভাবে বিধানসভায় বিল পাস করে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বাড়িয়ে দ্বিগুণ করেছেন। এমনকি কার্যকালের সময়সীমা দূর করে একদিনের জন্য বিধানসভার সদস্য নির্বাচিত হলেও সব রকমের সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিরা যেহেতু দেশের জন্য নিবেদিত প্রাণ, তাই তাদের বেতন ভাতা তাদের নিজের ইচ্ছে মতো যখন খুশি বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে এবং ত্রিপুরার সকল জনপ্রতিনিধিরা সেই সুযোগ নিয়ে নিচ্ছেন। কিন্তু এই দেশের জন্য, দেশের নাগরিকদের জন্য যাদের মাধ্যমে এই জনপ্রতিনিধিরা কাজ করে থাকেন, সেই সব সরকারি কর্মচারীরা কিন্তু ইচ্ছে মতো বেতন ভাতা বাড়ানোর সুযোগ নেই। তাদের জন্য রয়েছে পে কমিশন। কেন্দ্রীয় সরকার প্রতি 10 বছর অন্তর পে কমিশন গঠন করে থাকেন। এতপর প্রথমে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য পে কমিশনের রিপোর্ট কার্যকর হয়। এরই ভিত্তি করে
রাজ্যে রাজ্যে পে কমিশনের রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারের কর্মচারীদেরও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। কিন্তু কোনো কোনো রাজ্য সরকারের যেসব প্রতিনিধিরা ক্ষমতাসীন তাদের মর্জিমাফিক রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি সহ তাদের প্রাপ্য ও ন্যায্য সুযোগ সুবিধাগুলো প্রদান করে থাকেন। ত্রিপুরা সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশন অনুযায়ী সব রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হতে আর মাত্র 10 মাস বাকি। এখনও পর্যন্ত ন্যায্য প্রাপ্য ডিএ পর্যন্ত বাকি রয়েছে 23%। অন্যান্য সুযোগ সুবিধার কথা বাদ দিলেও এই ডিএ যদি আগামী অক্টোবর 2025-এর মধ্যে না প্রদান করা হয় তাহলে আর তা পাওয়ার সুযোগ থাকবে না। এমনকি অষ্টম পে কমিশন রাজ্যে লাগু করলেও ত্রিপুরার সরকারি কর্মচারীদের বঞ্চনা থেকেই যাবে।